হ্যালো এভরিওয়ান, আরপি ম্যাথ গুরুকুলে সবাইকে স্বাগতম। আমরা চলে এসেছি জিকে ম্যারাথন ক্লাস নিয়ে। জিকে ম্যারাথন যদি কোনো প্রশ্নে ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো শুরু করি আমাদের আজকের প্রথম প্রশ্ন, জিকে ম্যারাথন ক্লাস 12-এ। ফার্স্ট প্রশ্ন কী আছে না, ভারতে সর্বাধিক সোনা উৎপাদনকারী রাজ্য কোন রাজ্যে সবথেকে বেশি সোনার উৎপাদন হয়? সোনা, গোল্ড। গোল্ড কোথায় উৎপন্ন হয় না, গোল্ড উৎপাদনকারী প্রথম রাজ্য যেটা সেটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটক। কেজিএফের নাম সবাই শুনেছো, সিনেমা দেখেছো, তাহলে এই কেজিএফ কোথায়? কেজিএফ কর্ণাটকে। ওকে, কেজিএফ কর্ণাটকে। আচ্ছা, কর্ণাটকের আরও দুটি খনি রয়েছে, খনিগুলো জানতে হবে কী কী খনি আছে। যেটা সোনার সবথেকে বড় খনি, একটা হচ্ছে কোলার, আর একটা হচ্ছে হুট্টি, দুটোই হচ্ছে স্বর্ণ খনি। কোথায়? কর্ণাটকের। ওকে। আচ্ছা, ছত্তিশগড় কী জন্য বিখ্যাত? ছত্তিশগড় আছে রাইস বাউল রয়েছে, ধানের গোলা রয়েছে ছত্তিশগড়ে। ওকে, এটাকে রাইস বাউল অফ সেন্ট্রাল ইন্ডিয়া বলা হয়। সেন্ট্রাল ইন্ডিয়া ছত্তিশগড়কে বলা হয়। আচ্ছা, তেলেঙ্গানা। তেলেঙ্গানার একটা শহর রয়েছে, খুব ইম্পর্টেন্ট শহর, নাম কি? রামগুন্দাম। রামগুন্দাম কী জন্য বিখ্যাত? এটাকে বলা হচ্ছে এনার্জি সিটি অফ ইন্ডিয়া। এনার্জি সিটি অফ ইন্ডিয়া, রামগুন্দাম তেলেঙ্গানার একটা শহর। ওকে। আচ্ছা, আর ঝাড়খণ্ড কী জন্য বিখ্যাত? ঝাড়খণ্ডে আমাদের দেশের যা সম্পদ তার প্রায় 40% সম্পদ কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। ওকে, ঝাড়খণ্ড হচ্ছে পাওয়ার হাউস বলা যেতে পারে, সম্পদের পাওয়ার হাউস। ক্লিয়ার? নেক্সট, জোজিলা টানেল প্রকল্প কোথায় অবস্থিত? জোজিলা টানেল প্রকল্প কোথায় অবস্থিত না, জম্মু কাশ্মীরে। যদিও এখন এটা জম্মু কাশ্মীরের মধ্যে পড়ে না, এটা হচ্ছে লাদাখ অঞ্চলে পড়ে। ওকে, লাদাখ অঞ্চলে স্পেসিফিক করে যদি প্রশ্ন আসে, অপশান আসে জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটোই থাকে, তাহলে কিন্তু অ্যান্সার হবে লাদাখ। ঠিক আছে, মূলত দ্রাস অঞ্চলে, দ্রাস শীতল শুষ্ক মরুভূমি, দ্রাস, এই দ্রাস অঞ্চলে হচ্ছে আমরা এই টানেল দেখতে পাই। ক্লিয়ার? নেক্সট, কম্পিউটার প্রসঙ্গে ট্র্যাকার বল কী ধরনের ডিভাইস? ট্র্যাকার বল হচ্ছে এক রকমের মাউস। মাউসের যা কাজ ট্র্যাকার বলের তাই কাজ। কী কাজ? ইনপুট ডিভাইস। ক্লিয়ার? ট্র্যাকার বল হচ্ছে ইনপুট ডিভাইস। নেক্সট, নেটওয়ার্কিং সিস্টেমে ডিএইচসিপি এর পূর্ণরূপ কী? ডিএইচসিপি এর পূর্ণরূপ কী না, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল কী জিনিস এটা? এটি হলো নেটওয়ার্কিং ম্যানেজমেন্ট প্রোটোকলের একটা পার্ট। ঠিক আছে, কী পার্ট না, নেটওয়ার্কিং ম্যানেজমেন্ট। নেটওয়ার্কিং ম্যানেজমেন্টের একটা পার্ট, যেখানে কি হবে, এখানে অটোমেটিক ক্লায়েন্ট সার্ভার থাকবে। এখানে কি থাকবে? অটোমেটিক ক্লায়েন্ট সার্ভার। দেখবে আগেকার দিনে বিপিও ছিল, বিপিও কল সেন্টারগুলো ছিল, যেখানে হচ্ছে কল সেন্টারে অনেক মানুষ কাজ করতো, তথ্য প্রযুক্তি কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিল এই কল সেন্টার। এখনও দেখবে আমাদের অনেকের ফোনেতে ফোন আসে কাস্টমার কেয়ার থেকে, বিভিন্ন কোম্পানির সিম আমরা ইউজ করি, কেউ এয়ারটেল, কেউ ভোডা, কেউ জিও, দেখবে কাস্টমার কেয়ার থেকে ফোন আসে। এই ফোনগুলো অটোমেটিক ক্লায়েন্ট সার্ভার হিসাবে আসে। তো এই সিস্টেমটা, যে পদ্ধতির মাধ্যমে এই ফোনগুলো আসা বা কথা বলা হয়, যেগুলো অটোমেটিকভাবে হয়, মানে কেউ কথা বল যেরকম নয়, মনে হয় যেন রেকর্ডিং চালিয়ে দিয়েছে আমাদের, এইগুলো হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলের মাধ্যমে হয়, ডিএইচসিপি। এই সিস্টেমের মাধ্যমে কিন্তু এই পদ্ধতিতে আমাদের কাছে ফোনগুলো আসে। নেক্সট, নিচের কোনটি ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্পর্কিত নয়? আচ্ছা, এগুলো দেখো সবই কমিশন। ঠিক আছে, এই কমিশনগুলোর মধ্যে একটা কোঠারি কমিশন রয়েছে, যেটা হচ্ছে কেন্দ্র রাজ্যের সম্পর্কের সঙ্গে যুক্ত নয়। কেন? কারণ কোঠারি কমিশন এডুকেশন সিস্টেমের সঙ্গে যুক্ত। এডুকেশান। ক্লিয়ার? কোঠারি কমিশন এডুকেশান সিস্টেমের সঙ্গে যুক্ত।
তো এই কমিশন কবে তৈরি হয়েছিল কোঠারি কমিশন? 1964 থেকে 66, এই 2 বছরের জন্য কোঠারি কমিশন তৈরি হয়েছিল। যেখানে কি হলো, যেখানে আছে 10+2+3 সিস্টেমে এডুকেশন চালু হওয়ার কথা বলা হলো, যেটা এতদিন পর্যন্ত আমাদের ছিল, কার্যকরী ছিল। বর্তমানে আমাদের শিক্ষা পলিসি 2020 অনুযায়ী একটু চেঞ্জ হয়েছে। তো আগে কি ছিল, যেটা করে এসেছি আমরা প্রত্যেকে, মাধ্যমিক ক্লাস 10 পর্যন্ত মাধ্যমিক, 2 বছরের উচ্চ মাধ্যমিক, 2 বছরের, আর হচ্ছে 3 বছরের উচ্চশিক্ষা বা কলেজ। এই সিস্টেমটা আছে প্রথম কোঠারি কমিশনের মাধ্যমে আমাদের সামনে উপবিষ্ট হয়। মানে ওনার যে প্ল্যান বা ওনার যে সাজেশান, সেই অনুযায়ী কিন্তু এই প্রকল্প অনুযায়ী এতদিন স্কুল বা কলেজ শিক্ষা ব্যবস্থাটা চলছিল। আর বাকি যে কমিশনগুলো রয়েছে, এই বাকি কমিশনগুলো কি? বাকি কমিশনগুলো সবগুলো হচ্ছে এডুকেশন রিলেটেড কমিশন। এগুলো হচ্ছে সবই কেন্দ্র রাজ্য রিলেশন। যেমন ধরো পুঞ্চি কমিশন। পুঞ্চি কমিশন কবে তৈরি হয়েছিল? 2007 সালে। এটাও সেন্ট্রাল স্টেট রিলেশনের সঙ্গে যুক্ত। রাজমান্নান কমিশন, এটা 1971-এ, 1971-এ রাজমান্নান কমিশন। আর সরকারি কমিশন 1983। সব কমিশনগুলোর সাল কিন্তু মনে রাখবে, কারণ এই সালগুলো অনেক পরীক্ষাতেই এসেছে। পুঞ্জি কমিশন 2007, রাজমান্নান 1971, আর সরকারিয়া কমিশন 1983 বা 1983 সালে। ঠিক আছে। আচ্ছা, এই যে কেন্দ্র রাজ্যের সম্পর্ক, এটা কোথায় আছে? আর্টিকেল 245 থেকে 255 এর মধ্যে আমরা এই পার্টটা পাবো। কেন্দ্র রাজ্যের সম্পর্কগুলো এখানে আমরা দেখতে পাবো। ওকে, নেক্সট, একটি পাথরের নিচের ভাঁজটি কী নামে পরিচিত? একটি পাথর, দেখবে আমরা সাধারণত কি হয়, যে কোনো জায়গায় বেড়াতে গেলে দেখবে পাহাড় দেখতে পাই, কিন্তু এই পাহাড়ের প্রকৃত পাথরের ভাঁজ বা খাঁজ আমরা বুঝতে পারি না। ঠিক আছে, যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে, যখন 11-12 পড়েছো, দেখবে এরকম হচ্ছে ভাঁজ বলে একটা আমাদের চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, এখানে কি হয়, প্রতিটা শিলাখণ্ড আসলে এরকম কতগুলো স্তর নিয়ে গঠিত। ক্লিয়ার? প্রতিটা শিলাখণ্ড এবং কতগুলো স্তর নিয়ে গঠিত। তো এইগুলো লেয়ার বলা হয় এক একটা। এইটা একটু উপরে একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এইরকম আছে পরপর অনেকগুলো লেয়ার কিন্তু আমরা একটা শিলাখণ্ডের মধ্যে দেখতে পাই। ক্লিয়ার? একটা শিলাখণ্ডের মধ্যে এরকম অনেক লেয়ার কিন্তু আমরা দেখতে পাই। তো এই যে লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারের নিচের অংশটা, এই যে নিচের অংশটা, এই নিচের অংশটার নাম কি জানতে চেয়েছে। ক্লিয়ার? এই নিচের অংশটার নাম হচ্ছে সিঙ্ক লাইন। নিচের অংশের নাম কি? সিঙ্ক লাইন। আচ্ছা, আর যদি ওপরের অংশটা বলে, তাহলে সেইটা হচ্ছে অ্যান্টিক্লাইন বা অ্যান্টিলাইন। এটা হচ্ছে উপরের অংশ, আর সিঙ্ক লাইন হচ্ছে, এটা হচ্ছে নিচের অংশ। নেক্সট, কিসের করোনা পর্যবেক্ষণ ও অধ্যয়নের জন্য ভারতের বৈজ্ঞানিক মিশনটি কি বলা হয়? ঠিক আছে, এই যে করোনা, করোনা বলতে এখানে করোনা ভাইরাস নয়। ক্লিয়ার? করোনা কি? করোনা বলতে এখানে সূর্যের একটা অংশকে বলানো হচ্ছে। সূর্যকে আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি, সূর্যের মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার দেখতে পাবো। সূর্যের মধ্যে অনেকগুলো লেয়ার রয়েছে। ওকে, সূর্যের এই লেয়ারগুলোকে নিয়েই গবেষণাটাই হচ্ছে আমাদের যে মিশন, যে মহাকাশযান বা মহাকাশ বিজ্ঞানীরা পাঠিয়েছেন যে মিশন, তার নাম হচ্ছে আদিত্য L1 মিশন। আদিত্য L1 মিশন, এবং সেই মিশনের জন্য স্যাটেলাইটকে যে পাঠানো হয়েছে, যে মহাকাশযানে করে পাঠানো হয়েছে, তার নাম হচ্ছে PSLV XLC-57। এই মহাকাশযানে করে আদিত্য L1 স্যাটেলাইট পাঠানো হয়েছে, সূর্যের করোনা অংশকে পর্যবেক্ষণ করা যায়। করোনা মানে একদম কোর অঞ্চলটা। ঠিক আছে, এই করোনাকে পর্যবেক্ষণ করার জন্য পাঠানো হয়েছে আদিত্য L1 মিশন। কবে পাঠানো হয়েছে? 2023 সালে। এটা 5 বছরের একটা পরিকল্পনা, 28 সাল পর্যন্ত এই পরিকল্পনাটা চলবে। এখানে সূর্যের বিভিন্ন কার্যকারিতা, সূর্যের ইতিহাস, এই সমস্ত কিছু জানার জন্য এই পরিকল্পনা করা হয়েছে, এবং এটা চলছে কার্যকর এই মুহূর্তে। নেক্সট, বরদলি। বরদলির সাথে কোন বিশিষ্ট ব্যক্তি জড়িত? কে জড়িত? সর্দার বল্লভভাই প্যাটেল। বরদলি কী বা কোন জায়গা? বরদলি হলো গুজরাটের একটা জায়গা। কোথাকার জায়গা? গুজরাট। ওকে, আচ্ছা, বরদলি কী যেন বিখ্যাত? না, বরদলিতে একটা কৃষকরা ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলন করেছিল।
এবং এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে এই আন্দোলন লিড করা হয় এবং ব্রিটিশদের বিরুদ্ধে জয়লাভ করে। তো সেই পরিপ্রেক্ষিতে বল্লভভাই প্যাটেলের নাম হয়ে যায় সর্দার, মানে উপাধি হয়ে যায় সর্দার। আগে কিন্তু বল্লভভাই প্যাটেলের সর্দার উপাধি ছিল না, এটা ওইখানকার কৃষক সম্প্রদায়ের মানুষরা তাকে সর্দার উপাধি দেয়। তো এই বরদলি সত্যাগ্রহ কবে হয়েছিল? 1928, 1928 সালে বরদলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। ক্লিয়ার? আচ্ছা, এর সঙ্গে দেখো মহাবীর হচ্ছে কি জৈন তীর্থঙ্কর আমরা জানি। গুরু নানককে শিখ ধর্মের প্রবর্তক, শিখ ধর্ম। ওকে। আচ্ছা, অরবিন্দ ঘোষ একজন স্বাধীনতা সংগ্রামী, পরবর্তীকালে মহর্ষি ঋষি পদে তিনি অধিষ্ঠ হন। তার বিখ্যাত যেটা কাজ সেটা হচ্ছে তিনি বন্দে মাতরম বলে একটা পত্রিকা সম্পাদক ছিলেন। বন্দে মাতরম বলে একটা পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়া তিনি একটা খুব বিখ্যাত বই রচনা করেন যেটা বিভিন্ন পরীক্ষায় আসে, দ্য লাইফ ডিভাইন। এই বইটির লেখক কিন্তু অরবিন্দ ঘোষ। তো এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় যে কোনো পরীক্ষায় আসলেও আসতে পারে। নেক্সট, নিচের কোনটি ধাতুকল্প? ধাতুকল্প কি? ধাতুকল্প হলো ধাতু আর অধাতুর মাঝামাঝি যদি কিছু থাকে। ঠিক আছে, ধাতু আর অধাতুর মাঝামাঝি যদি কিছু থাকে তাকে বলো ধাতুকল্প। এরকম ধাতুকল্প কি? সিলিকন হলো ধাতুকল্পের উদাহরণ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তাহলে অধাতু, এইখানে দেখো ব্রোমিন কি? ব্রোমিন হচ্ছে অধাতু, মানে ধাতুই নয় এটা। সীসা কি? ধাতু। সোনা কি? সোনা হচ্ছে রূপান্তর ধাতু। ওকে, নেক্সট, 1912 সালে রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিস গঠিত হয়েছিল। হওয়ার সময় যে ভাইসরয় কে ছিলেন? যখন রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিস গঠিত হয় তখন ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। কেন না, লর্ড হার্ডিঞ্জের সময়কালটা হচ্ছে 1911 সাল থেকে 1916, এই সময় ওনার শাসনকাল বা ওনার ভাইসরয়শিপ। তো এই সময়ের মধ্যেই কিন্তু হচ্ছে রয়্যাল কমিশন অফ সিভিল সার্ভিসেস চালু হয়। ক্লিয়ার? এই যে রয়্যাল কমিশন অফ সিভিল সার্ভিস চালু হচ্ছে, এটা একজনের সুপারিশে চালু হয়েছিল। কার সুপারিশ? তার নাম হচ্ছে ইসলিংটন কমিশন বা লর্ড ইসলিংটন। এনার সুপারিশক্রমে এই কমিশন অন সিভিল সার্ভিস, রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিস ব্যাপারটা চালু হয়েছিল। কবে চালু হয়েছিল? 1912 সালে। আর লর্ড হার্ডিঞ্জের সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল কি না, কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর করা হয়। কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর করা হয়। ক্লিয়ার? কবে হয়েছিল? 1911 সালেই। লর্ড কার্জনের সঙ্গে কী সম্পর্ক? বঙ্গভঙ্গ। আচ্ছা, লর্ড আরউইনের সঙ্গে কী সম্পর্ক? এই সময় গোলটেবিল বৈঠক ঘটে, দ্বিতীয় গোলটেবিল বৈঠক। আচ্ছা, ডাবরিন, এই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়। নিচের কোনটি প্লাস্টিকে ব্যবহার করা হয়? প্লাস্টিকে যেটা ব্যবহার করা হয় সেটা হলো ইথিলিন। প্লাস্টিকে ব্যবহার করা হয় ইথিলিন। আচ্ছা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে শিল্প জৈব রাসায়নিক। ইথিলিন কি? শিল্প জৈব রাসায়নিক। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো ক্রিপ্টন কি? ক্রিপ্টন হচ্ছে ফটোগ্রাফির কাজে ব্যবহার করা হয়, উচ্চগতির ফটোগ্রাফি করতে ক্রিপ্টন ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর দেখো বিউটন কী কাজে লাগে বা বিউটেন কী কাজে লাগে? পেট্রোলে বা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পেট্রোল অথবা জ্বালানি গ্যাস এগুলিতে ব্যবহার করা হয়, গ্যাসে ব্যবহার করা হয়। আচ্ছা, আর অ্যামোনিয়া কী কাজে লাগে? অ্যামোনিয়াম প্রধানত ক্লিনিংয়ের যে সমস্ত জিনিসগুলো রয়েছে, মানে যেমন ধরো ডেটল ক্লিনিং কাজে লাগে, বা যে সমস্ত আমাদের বাড়িতে পরিষ্কার কাজের, মেঝে পরিষ্কারের কাজে যে সমস্ত আমরা ডিটারজেন্ট ক্লিনিংগুলো ব্যবহার করি সেখানে আছে অ্যামোনিয়ার ব্যবহার রয়েছে।
ক্লিনিং পারপাসে। ওকে, নেক্সট, মৃচ্ছকটিক। মৃচ্ছকটিক গ্রন্থটির কে রচয়িতা? মৃচ্ছকটিক গ্রন্থের রচয়িতা হচ্ছে শূদ্রক। শূদ্রক, ঠিক আছে, মৃচ্ছকটিক গ্রন্থের রচয়িতা হচ্ছে শূদ্রক। ক্লিয়ার? এটা সংস্কৃত ভাষায় রচিত। নিচের কোনটি স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত যা প্রতিবর্ত ক্রিয়াগুলির মধ্যস্থতা করে এবং যা মস্তিষ্কে থেকে আবেগ প্রেরণ করে? মস্তিষ্ক থেকে আবেগ প্রেরণ করে কোন অঙ্গ? সেটা হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড। 2014 সালে গঠিত ভারতের 29তম রাজ্য কোনটি? ভারতের 29তম রাজ্য কোনটি? না তেলেঙ্গানা। কিন্তু যদিও এখন কিন্তু আর 29টা রাজ্য নেই, এটা মনে রাখবে, কেন জম্মু কাশ্মীর আলাদা করে ভেঙে গেছে। এটা হচ্ছে লাদাখ এবং জম্মু কাশ্মীর আলাদা হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গিয়েছিল। তো সেই জন্য হচ্ছে তেলেঙ্গানা হচ্ছে 29তম রাজ্য ছিল, এখন হচ্ছে 28তম রাজ্য 2014 সালে তৈরি হয়েছিল। আচ্ছা, এই সময় হচ্ছে উত্তরাখণ্ড কবে তৈরি হয়েছে? উত্তরাখণ্ড তৈরি হয়েছে 9th নভেম্বর 2000 সালে। ঝাড়খণ্ড তৈরি হয়েছে একই সময়, ঝাড়খণ্ড তৈরি হয়েছে 15th নভেম্বর 2000 সাল। আর সিকিম তৈরি হয়েছে 1976 সালে। দু 2020 সালের অক্টোবর পর্যন্ত ভারতে পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? পঞ্চদশ অর্থ কমিশন কে ছিলেন? না এন.কে. সিং। এন.কে. সিং। ওকে, আচ্ছা, এটা শেষ হয়ে গেছে, এর মেয়াদ শেষ হয়ে গেছে। এখন কি? এখন হচ্ছে 16তম অর্থ কমিশন। যার চেয়ারম্যান হচ্ছেন অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ পানাগড়িয়া। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এই অর্থ কমিশনের কাজ কি? অর্থ কমিশনের কাজ হচ্ছে কেন্দ্র আর রাজ্যের মধ্যে অর্থর যে বন্টন কী হবে সেইটা নির্ধারণ করা। ক্লিয়ার? এটা সংবিধানের আর্টিকেল নাম্বার 280-তে উল্লেখ করা রয়েছে। 280 নম্বর ধারাতে অর্থ কমিশনের কথা উল্লেখ করা রয়েছে, যারা 5 বছর ছাড়া ছাড়া বসবে এবং কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থের বন্টন কী হবে সেইটা ঠিক করবে। এতদিন পর্যন্ত যেমন আগের কমিশন এন.কে. সিং কমিশনের বলা হয়েছিল যে কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ বন্টন হবে 42%, মানে কেন্দ্র যা আয় করে তার 42% টাকা রাজ্যগুলোকে দিয়ে দিতে হবে। নিম্নের কোনটি জম্মু কাশ্মীর অবস্থিত? এখানে 4টি অভয়ারণ্য বা উদ্যান, জাতীয় উদ্যানের কথা বলা হয়েছে, ন্যাশনাল পার্কের কথা বলা হয়েছে। এর মধ্যে দাচিগ্রাম জাতীয় উদ্যান, এটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। ওকে, দাচিগ্রাম। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে কেন্দ্র রয়েছে, আরেকটা হচ্ছে অভয়ারণ্য রয়েছে, সেটার নাম হচ্ছে হামিশ। হামিশ, এটাও কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত, প্রশ্ন আসতে পারে। আচ্ছা, পাখাল এটা কোথায় অবস্থিত? পাখাল অভয়ারণ্য এটা অবস্থিত তেলেঙ্গানা। জলদাপাড়া ওয়েস্ট বেঙ্গল। বালপাকরম কোথায় অবস্থিত? মেঘালয়, গারো পাহাড়ে। গারো পাহাড়ে অবস্থিত বালপাকরম। নেক্সট, বিগ ব্যাং তত্ত্বটি কার দ্বারা উত্থাপিত হয়? বিগ ব্যাং থিওরির প্রবক্তা কে? তার নাম হচ্ছে জর্জ ল্যামাত্রে। জর্জ ল্যামাত্রে। বিগ ব্যাং থিওরি কি? এই যে মহাকাশ, বিরাট বিস্তৃত মহাকাশ, সেখানে সূর্য, বিভিন্ন গ্রহ, এই যে এত কিছু রয়েছে, গ্রহাণুপুঞ্জ, এই সমস্ত কিছুর উৎপত্তি এবং তারা কীভাবে পরিক্রমণ করছে, এই সমস্ত কিছু নিয়ে যাচ্ছে আলোচনা বিগ ব্যাং থিওরি। ঠিক আছে, এই বিগ ব্যাং থিওরির জনক হচ্ছে জর্জ ল্যামাত্রে। কবে দিয়েছিলেন? এটা হচ্ছে 1927। বিষয়বস্তু কী হলো তাহলে? অ্যাবাউট ইউনিভার্স। অ্যাবাউট ইউনিভার্সাল।
নেক্সট, কোন বছর ভারতে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে বিনিয়োগ প্রক্রিয়া শুরু হয়? আচ্ছা, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বিনিয়োগ প্রক্রিয়া শুরু হয় 1991-এ। সেটা কী জিনিস না, আমাদের দেশে দু রকমের সেক্টর আছে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট হচ্ছে ব্যক্তিগত, এখানে যে কেউ টাকা বিনিয়োগ করে ব্যবসা করতেই পারে। পাবলিক হচ্ছে সরকারি, সরকারি সেক্টর। 1991 সালের আগে পর্যন্ত সরকারি সেক্টরের বিনিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র সরকারি করত, কিন্তু 91 সালে আমরা যেহেতু উদারনীতিকরণ গ্রহণ করি, তো এর ফলে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, এই বিশ্বায়ন মানে কি, বিশ্বের জন্য দরজা খুলে দেওয়া। তো এই বিশ্বায়ন প্রক্রিয়া যখন শুরু হচ্ছে 91 সালে, তখন কি হচ্ছে না, সরকারি বিভিন্ন সেক্টরেও কিন্তু বেসরকারি বিনিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। ওকে, 1991-এ। যেমন একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যেমন ধরো এলআইসি। এলআইসি হচ্ছে একটা সরকারি সংস্থা, কিন্তু এই এলআইসিতে বিদেশি সংস্থা বিনিয়োগ করতে পারে। যেমন ধরো রেলে তো আজকাল বিভিন্ন বিদেশি সংস্থা বিনিয়োগ করছে, হতে পারে। আচ্ছা, এছাড়া ধরো বিমান বাহিনী এখন আর সরকারি নেই, এখন পুরোটাই বেসরকারি বিনিয়োগকারী হয়ে গেছে। আচ্ছা, এরকম সরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন কোম্পানি রয়েছে, বিভিন্ন কারখানা রয়েছে, ঠিক আছে। এখানেও যে হচ্ছে তোমার কিন্তু এরকম বেসরকারি বিনিয়োগ হয়। বিভিন্ন ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রিজ যেমন রয়েছে, সেগুলো সরকারি, কিছু ভিলাই, এগুলো সরকারি। তো এখানেও কিন্তু বেসরকারি বিনিয়োগ প্রক্রিয়া চালু করা যায়, কারণ কখন হয়েছে, 1991 সালের পর থেকে। নেক্সট, ভারতের দীর্ঘতম সড়ক তথা রেল সেতু আসাম এবং অরুণাচল প্রদেশকে সংযুক্ত করেছে, এর নাম কি বা একে কী বলা হয়? এর নাম হচ্ছে বগিবিল সেতু। ওকে, এর নাম হচ্ছে কি, বগিবিল সেতু। কবে চালু হয়েছে? 2018 সালে চালু হচ্ছে বগিবিল সেতু। দৈর্ঘ্য কত? 4.94 কিমি। কোন নদীর উপর অবস্থিত? ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত। ওকে, গোদাবরী সেতু গোদাবরী রিভারের উপর, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। হাওড়া ব্রিজ ভাগীরথীর উপর বা হুগলি, কলকাতার কাছে, হাওড়া কলকাতাকে যুক্ত করেছে। পাম্বান সেতু, এটা হচ্ছে তামিলনাড়ুতে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট সি ব্রিজ। ফার্স্ট সি ব্রিজ। নেক্সট, নিম্নের কোন কল্যাণমূলক যোজনার কৃতিত্ব গিনিস বুক ওয়ার্ল্ড দ্বারা পুনরুদ্ধার করা হয়েছিল, মানে গিনিস ওয়ার্ল্ড বুকে নামকরণ বা নথিভুক্তকরণ হয়েছে? সেটা কি? সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। কারণ খুব অল্প সময়ের মধ্যে একটা বিরাট সংখ্যক লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করা হয় জনধন যোজনার মাধ্যমে। কবে চালু হয়েছিল? 2014 সালে। ক্লিয়ার? আচ্ছা, কিষাণ বিকাশ, ঠিক আছে, কৃষি সিঞ্চন যোজনা বা কৌশল বিকাশ, এটা হচ্ছে কৌশল বিকাশ হবে, কৌশল বিকাশ যোজনা। কৌশল বিকাশ যোজনা চালু হয়েছে কবে? 2015 সালে। এখানে কি স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হয়েছে, গ্রামীণ অঞ্চলে মানুষের স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট। আচ্ছা, প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অটল পেনশন বিমা যোজনার মতন, এটা চালু হয়েছিল 2014-15 সালে। আচ্ছা, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনা, এটা কখন চালু হয়েছে? এটা চালু হয়েছে 2016 সালে। কৃষিক্ষেত্রে বিভিন্ন সেচ প্রকল্পের উন্নতি সাধনের জন্য এই কৃষি সিঞ্চন যোজনা চালু করা হয়েছিল। দাস রাজবংশকে প্রতিষ্ঠা করে? দাস রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। কবে প্রতিষ্ঠা হচ্ছে দাস বংশ? 1206 খ্রিস্টাব্দে। 1206 খ্রিস্টাব্দে দাস বংশ প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, রাজিয়া সুলতানাকে প্রথম মহিলা সুলতান, ফার্স্ট ফিমেল সুলতান। ওকে, আচ্ছা, গিয়াসউদ্দিন বলবনকে, তিনি একজন বিখ্যাত দাস বংশেরই রাজা। তো তিনি যে উপাধিটা নিয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ, তার হচ্ছে জিল ই ইলাহি উপাধি, জিল ই ইলাহি। আর তার যদি একটা কাজ কি বলে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 40 চক্র বিলুপ্ত করেন।
চল্লিশ চক্র বিলুপ্ত। চল্লিশ চক্র কি সেটা আমরা ইতিহাস যখন পড়বো তখন আমরা ডিটেলসে বলবো। এটুকু জেনে রাখো, একটা সময় ছিল কি তখন রাজ সিংহাসনের পরিচালনা করার জন্য বেশ কিছু মন্ত্রী পরিষদ ছিল। এই মন্ত্রী পরিষদকে এখানে চল্লিশ চক্র বলা হচ্ছে, যারা হচ্ছে বিভিন্ন মানে ক্ষমতাশীল লোকেরা থাকতেন। তো সেই পদটাকে বা সেই ক্ষমতাশীল লোকেদের নিয়োগটাকে তিনি বন্ধ করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। কোন রাজ্যে বিধান পরিষদ নেই? বিধান পরিষদ নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। বর্তমানে 6টা রাজ্য রয়েছে যেখানে বিধান পরিষদ রয়েছে, তার মধ্যে নেই কোন রাজ্যে? সেটা হচ্ছে কেরালা। কেরালাতে বিধান পরিষদ নেই। ওকে, তাহলে কোন 6টা রাজ্যে রয়েছে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপর রয়েছে তেলেঙ্গানা, তারপর রয়েছে কর্ণাটক, তারপর রয়েছে মহারাষ্ট্র, তারপর রয়েছে বিহার, আর রয়েছে উত্তরপ্রদেশ। ওকে, এই 6টা রাজ্যে বিধান পরিষদ রয়েছে। বিধান পরিষদ কি? বিধান পরিষদ হচ্ছে আমাদের রাজ্য আইনসভা, রাজ্য আইনসভার উচ্চকক্ষ। রাজ্য আইনসভার দুটো কক্ষ হয়, কোথাও কোথাও আছে। একটা হচ্ছে বিধান পরিষদ, এটা হচ্ছে উচ্চকক্ষ, আর একটা হচ্ছে বিধানসভা, এটা হচ্ছে নিম্নকক্ষ। আচ্ছা, এটা কোথায় আছে? এটা আর্টিকেল, একটা নির্দিষ্ট আর্টিকেল রয়েছে, তার নাম হচ্ছে 169। এই আর্টিকেলে বিধান পরিষদের কথা উল্লেখ করে দেওয়া আছে। নেক্সট, নিচের কোনটি ভারতের উপগ্রহ ভিত্তিক অগমেন্টেশন সিস্টেম? উপগ্রহ ভিত্তিক অগমেন্টেশন সিস্টেম হচ্ছে গগন। কি সেটা? সেটা হচ্ছে জিপিএস এডেড জিও অ্যাগমেন্টেড নেভিগেশন। ঠিক আছে, কি? জিপিএস এডেড। ওকে, নেক্সট, বেরিং প্রণালী কোন দুটিকে সংযুক্ত করে? আচ্ছা, বেরিং প্রণালী যেটাকে সংযুক্ত করে সেটা হলো এখানে 4টে অপশানের মধ্যে লাস্টে মানে আর্কটিক মহাসাগর আর হচ্ছে প্রশান্ত মহাসাগর। বেরিং প্রণালী। আচ্ছা, বেরিং প্রণালী জানতে গেলে জানতে হবে আমার কোন জায়গায় অবস্থিত। দেখো, আমরা যদি ওয়ার্ল্ড মানচিত্র দেখি, এখানে ওয়ার্ল্ড মানচিত্র আঁকা হয়তো সম্ভব নয়, আমি ছোট করে তোমাদের এঁকে বোঝানোর চেষ্টা করছি। ইন্ডিয়া থেকে শুরু করি, তাহলে বুঝতে তোমাদের হয়তো সুবিধা হতে পারে কিছুটা। ভালো করে দেখবে। আচ্ছা, এইটা হচ্ছে এশিয়া মহাদেশ। উল্টো দিকে রয়েছে আমেরিকা মহাদেশ। ওকে, এটা নর্থ আমেরিকা, এটা হচ্ছে সাউথ আমেরিকা। আচ্ছা, এই যে জায়গাটা, এই জায়গাটা খুব সংকীর্ণ একটা জায়গা। এই জায়গাটাকে বলা হচ্ছে বেরিং প্রণালী। ক্লিয়ার? কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হতে পারে। এই যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম হচ্ছে বেরিং প্রণালী। বেরিং। আচ্ছা দেখো, এর উপর দিকে এই যে পার্টটা রয়েছে, এটা হচ্ছে আর্কটিক মহাসাগর, মানে সুমেরীয় মহাসাগর। আর এর নিচের যে পোর্শনটা রয়েছে, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে এই যে দুটো জায়গা,
এই দুটো জায়গা মানে বেরিং প্রণালী থাকলে কাকে আছে এ করছে, তাহলে বেরিং প্রণালী আর্কটিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্যতা বজায় রাখছে। এটা হচ্ছে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্বর মানচিত্র যেহেতু গোল, তাই এরকম ম্যাপটা ঘোরালে কিন্তু আমরা এই পরিস্থিতিটা দেখতে পাবো। ক্লিয়ার? নেক্সট, ভগবান মহাবীরের আসল নাম কি? মহাবীরের আসল নাম হচ্ছে বর্ধমান। ক্লিয়ার? মহাবীরের আসল নাম হচ্ছে বর্ধমান। মহাবীর কোথায় জন্মেছিল? জন্ম কোথা? মহাবীরের জন্ম হচ্ছে কুন্দগ্রাম। কুন্দগ্রাম। ওকে, আচ্ছা, সিদ্ধার্থ কার আসল নাম? বুদ্ধের। গৌতম বুদ্ধের আসল নাম হচ্ছে সিদ্ধার্থ। ওকে, সারিপুত্রকে? সারিপুত্র হচ্ছে গৌতম বুদ্ধের একজন শিষ্য। ঠিক আছে, নেক্সট, অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কোনটি অন্তর্ভুক্তি করে না? মানে এখানে চারটি যে অপশান রয়েছে এর মধ্যে কোনটি অমেরুদণ্ডী প্রাণী নয়? দেখো, সরীসৃপ। সরীসৃপে কিন্তু মেরুদণ্ড রয়েছে। ওকে, তাহলে সরীসৃপ বাদে বাকিগুলো হচ্ছে সবই অমেরুদণ্ডী প্রাণী। রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে? রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে প্লুটো বা প্লেটো। প্লেটো সম্পর্কে দুটো জিনিস জেনে রাখবে। কি? প্রথম হচ্ছে তিনি হচ্ছেন সক্রেটিসের শিষ্য। নাম শুনেছেন নিশ্চয়ই, সক্রেটিস। সক্রেটিসের শিষ্য। আর প্লেটো অ্যারিস্টটলের গুরু। খুব গুরুত্বপূর্ণ। তিনজনেই কিন্তু বিখ্যাত, ভীষণ রকমভাবে তিনজনে বিখ্যাত, প্লেটো, সক্রেটিস আর অ্যারিস্টটল, তিনজনেই। এবং তিনজনের মধ্যে একটা বিশেষ রিলেশন রয়েছে। সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল। আচ্ছা, প্লেটোর বই হলো কি? প্লেটোর বই হলো রিপাবলিক। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো লিও টলস্টয়। লিও টলস্টয়ের একটা বই রয়েছে, কি? কিংডম অফ গড। কিংডম অফ গড, খুব ইম্পর্টেন্ট বই, কিংডম অফ গড। ওকে, আরেকটা আছে ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিস, এই দুটো বইয়ের লেখক আছে লিও টলস্টয়। আচ্ছা, জন রাস্কিনের একটা খুব ইম্পর্টেন্ট বই আছে। কি বই রয়েছে? আনটু দ্য লাস্ট। আনটু দ্য লাস্ট, খুব ইম্পর্টেন্ট বই। ঠিক আছে। আচ্ছা, টি.এস. এলিয়ট, এনারও বই আছে, ইনিও লেখক। এনার কি বই আছে? মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। ওকে, নেক্সট, নিচের কোনটি প্রাচীন বৌদ্ধ গ্রন্থ বা বৌদ্ধ গ্রন্থ? এটা নিচের কোনটি প্রাচীন বৌদ্ধ গ্রন্থ? প্রাচীন বৌদ্ধ গ্রন্থ কোনটা? এখানে দেখো চারটে যে বই রয়েছে, চারটে বইয়ের মধ্যে অভিধর্মকোশ, অভিধর্মকোশ এটা হচ্ছে প্রাচীন বৌদ্ধ গ্রন্থ। কে লিখেছিলেন? বসুবন্ধু। বসুবন্ধু লিখেছিলেন, সংস্কৃত লেখক বা সংস্কৃততে লিখেছিলেন, সংস্কৃত ভাষায়। ওকে, নেক্সট, নিচের কোনটি একটি অজৈব উপাদান নয়? অজৈব উপাদান নয় মানে জৈব উপাদান। তাহলে জৈব উপাদান কোনটা এখানে? সবুজ উদ্ভিদ, জীবজাত উপাদান জৈব। তাহলে জৈব উপাদান সবুজ উদ্ভিদ। বাকিগুলো কি? জল, রোদ, মাটি, এগুলো সব হচ্ছে ভৌত উপাদান। ঠিক আছে, এই তিনটে, জল, রোদ আর মাটি, এই তিনটা হচ্ছে ভৌত উপাদান। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই রইল আমাদের ক্লাস। নেক্সট দিন দেখা হচ্ছে আবার একটি নতুন এপিসোডে।